ফায়ার সার্ভিসের ১৯ ইউনিটের চেষ্টায় ৬ ঘণ্টায় নিয়ন্ত্রণে সচিবালয়ের আগুন। পুড়ে গেছে ৪ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি, এক ফায়ার কর্মী নিহত। অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কিনা জানা যাবে তদন্তের পর, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ষড়যন্ত্র হলে জড়িতদের ছাড় নয়, হুঁশিয়ারি আসিফ মাহমুদের। এবং নিখোঁজের ৪২ ঘণ্টা পর রাঙামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে ভেসে উঠল নিখোঁজ ২ পর্যটকের লাশ। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি পুরো সংবাদে। সচিবালয়ে ভয়াবহ আগুনে পুড়ে গেছে কয়েকটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি সহ অনেক কিছু। মধ্যরাত ১:৫২ সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের সূত্রপাত হয়। ক্রমে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ভয়াবহ এই আগুন। আগুন নিভাতে গিয়ে ট্রাক চাপায় নিহত এক দমকল কর্মী। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। খোদ সচিবালয়ে মধ্যরাতে লাগে ভয়াবহ আগুন। এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত, এ নিয়ে তৈরি হয়েছে রহস্য। মধ্যরাত ১:৫২ দেখা যায় ৭ নম্বর ভবনের ৬ তলায় আগুনের লেলিহান শিখা ধাউ ধাউ করে জ্বলছে। ৬ তলা থেকে ৯ তলা পর্যন্ত সবকিছু পুড়ে শেষ হয়ে যায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় স্থানীয় সরকার মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সামনের গেট ভেঙে আমরা ২টা গাড়ি ঢুকিয়েছি এবং বর্তমানে আমরা আগুনকে কন্ট্রোলে নিয়ে এসেছি। ৬, ৭, ৮, ৯ এই ৪টা তলায় আগুন ধরেছে এবং বর্তমানে আমরা আশা করছি আর ঘণ্টাখানিকের মধ্যে অগ্নি নির্বাপন সম্পূর্ণ শেষ হবে বলে আমরা বিশ্বাস করি। আগুন লাগার পর সচিবালয়ে ছুটে যান বিভিন্ন দপ্তরের উপদেষ্টারা। আগুন লাগার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের কথাও জানান তারা। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সচিবালয়ের আগুন ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকাল ৯টায় তিনি সচিবালয়ের সামনে এক ব্রিফিংয়ে এই কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগুন লাগে ৬ষ্ঠ তলায়। সকাল ৮:০৫ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। সচিবালয়ে আগুনের ঘটনায় হুঁশিয়ারি দিয়ে খবর দেওয়া হয় এবং তারা ১:৫৪ থেকে তাদের কাজ শুরু করে এবং সকাল ৮টায় আমাদের ৮:০৫ আমাদের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে এবং এই ঘটনায় আমাদের ফায়ার ফাইটার একজন শাহাদাত বরণ করেছেন। ভিতরে কি হচ্ছে তা আমরা ভিতরে দেখব এবং পুরো সার্চ করার পরে কোনো কিছু পাওয়া যায় কিনা আমরা আপনাদের জানাতে পারবো। আর এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। সচিবালয়ে আগুনের ঘটনায় হুঁশিয়ারি দিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমাদের ব্যর্থ করার এই ষড়যন্ত্রে জড়িতদের ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে তিনি এই হুঁশিয়ারি দেন। আসিফ মাহমুদ ভূঁইয়া বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ে বিগত সময়ে হওয়া অর্থ লোপাট দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটেরও প্রমাণ পাওয়া গিয়েছিল। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। তিনি আরও বলেন, আমাদের ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। এই মুহূর্তে আমি নীলফামারীতে আছি, যত দ্রুত সম্ভব ঢাকা ফেরত আসবো। তীব্র শীতে বরিশালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর হার দিন দিন বাড়ছে। স্বজনদের অভিযোগ, এই নগরীর অধিকাংশ হাসপাতালে শিশুদের জন্য আইসিইউর কোনো ব্যবস্থা নেই, তাই চরম ভোগান্তিতে পড়তে হয় অভিভাবকদের।
তাই এসব হাসপাতালে দ্রুত আইসিইউ স্থাপন করার দাবি তাদের। অপূর্ব বারৈয়ের ক্যামেরায় কামরুজ্জামান ডলারের রিপোর্ট। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। প্রতিবছর শীতে তুলনামূলকভাবে বেশি নিউমোনিয়ায় আক্রান্ত হয় শিশুরা, আর এ রোগে আক্রান্ত মুমূর্ষু শিশুদের সাধারণত হাসপাতালের পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে অথবা আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু বরিশালের অধিকাংশ হাসপাতালে শিশুদের জন্য আইসিইউর ব্যবস্থা নেই। বর্তমানে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন গড়ে ৩৮১ জন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে, যেখানেও স্থাপন করা হয়নি আইসিইউ ইউনিট। ফলে বাধ্য হয়ে চিকিৎসকরা রোগীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠাচ্ছেন। ভোগান্তিতে পড়ছেন রোগীর স্বজনরা। বাচ্চাদের এখানে ঠিকমতো চিকিৎসা হচ্ছে না, আইসিইউর জন্য সমস্যার জন্য ঢাকা রেফার করতেছে। এই হসপিটালে আইসিইউর ব্যবস্থা নেই। যদি আইসিইউর ব্যবস্থা হইতো তাহলে অনেক বাচ্চাদের জন্য অনেক ভালো হতো। বিশেষ করে বাচ্চা শিশু ওয়ার্ডের অনেক সমস্যা হয়, সেক্ষেত্রে যদি আইসিইউর ব্যবস্থা না থাকে তাহলে অল্পতে শিশুটা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে। আমাদের দাবি একটাই, যেখানে আইসিইউর ব্যবস্থা করা হোক এবং আমরা যাতে সবাই আইসিইউর ব্যবস্থায় গ্রহণ করতে পারি। তবে এই ইউনিটটি স্থাপনের বিষয়ে জানতে চাইলে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বিষয়টি এড়িয়ে গিয়ে জানালেন, শিশুদের উন্নত চিকিৎসায় সব ব্যবস্থাই রয়েছে এখানে। যদি কমপ্লিকেটেড কিছু হয়ে থাকে, জেলা হাসপাতালেও আমাদের কনসালটেন্ট আছে এবং বিশেষ ব্যবস্থা আছে। তারপরেও যদি প্রয়োজন হয়, আমাদের যে দুইটা মেডিকেল কলেজ হাসপাতাল পটুয়াখালী এবং শেরেবাংলা মেডিকেল কলেজে আমার মনে হয় সেখানে উন্নত চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা সরকারিভাবে আছে। বরিশাল বিভাগের 6 জেলায় গত 1 বছরে 29,000 জন নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে, যার মধ্যে মারা গেছেন 41 জন। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা গাইবান্ধা রাইজিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা পরিষদের হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাফিদ ভুইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেরিন ইঞ্জিনিয়ার মাহমুদ নাসের। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাশেদুল ইসলাম, জুয়েল, ফিদা হাসান, লিখন সরকার, শাহ সিকান্দার, মাহমুদ মুত্তাকিম সহ আরো অনেকে। যে কোনো ভালো কাজের জন্য দাবি জানা, আমরা উত্তরবঙ্গের লোকজন কোনো ভালো কিছু পাই না। যে মানুষ যে বারবার রাস্তায় নেমে আসতেছে, বোঝা যায় যে আমাদের মধ্যে একটা প্রতিবাদী স্পৃহা আছে। এই শেখ হাসিনার মতো মাফিয়ারা আমাদের দেশটা শুধু সংস্কার কেন, আমাদের ধ্বংস করে নাই, নষ্ট ভ্রষ্ট করে ফেলেছে। ইউটিউব দেখে কমলা চাষে উদ্বুদ্ধ হয়ে ভাগ্য ফিরেছে প্রবাসীর। প্রথমবারের মতো মাদারীপুরের শিবচরে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে কমলার। মাদারীপুরের শিবচরে দত্তপাড়া ইউনিয়নের মৃধাকান্দি গ্রামে ইতালি প্রবাসী শওকত হোসেন ইউটিউব দেখে উদ্বুদ্ধ হয়ে 2018 সালের দিকে আর্য দত্তপাড়া মৌজায় মাত্র 1 বিঘা জমি খাজনায় নিয়ে কমলা চাষ শুরু করেন। প্রথমে ফলন আশানুরূপ না হলেও হাল ছাড়েননি তিনি। পরম যত্নে আর পরিচর্যায় এখন তার বাগান ভর্তি থোকায় থোকায় ঝুলছে হলদে রঙের পাকা কমলা। দেখতে ছুটে আসছেন দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা। কমলার পাশাপাশি করছেন পেয়ারা এবং ড্রাগনের চাষ। বেড়েছে চাষাবাদের জমির পরিমাণও। শখের বাগান করেও নিজে রয়ে গেছেন এখনো দূর প্রবাসে ইতালিতে। বাগান পরিচর্যার জন্য সৌদি প্রবাসী নিজের ছেলেকে নিয়ে এসেছেন গ্রামে। গড়ে তুলেছেন একজন সফল উদ্যোক্তা হিসেবে। এই উদ্যোক্তাকে দেখে কমলা চাষে আগ্রহী হচ্ছেন আরও অনেকে। আমাদের সমাজে বেকার অনেক ভাইরা আছে, ঠিক আছে, যদি এই উদ্যোগে আগে আসে আমি মনে করি বেকার যে সমস্যা এটা দূর হবে। যুবকরাই এই খাতে আসলে আমার মনে হয় বেশি কাজে লাগবে, কারণ যুবকরা আপনার বুঝবে যে এটা প্রযুক্তির ব্যবহারটা এখানে ভালো করে করতে পারবে। 2 টাইম অপেক্ষা করার পর এবার আল্লাহ ভালো ফল দিছে, ফলন ভালো হয়েছে। 1 মাস যাবত হয়েছে আমি ফল বিক্রি করতেছি। ভাইয়ের দেখা দেখি আমরাও আশা করি আমরাও সামনে এইগুলো করার চেষ্টা করব। আমাদের কৃষি বিভাগের উপজেলা কৃষি অফিস, জেলা কৃষি অফিস, প্রশাসন এবং আমাদের মাঠ পর্যায়ে যারা উপসহকারী কৃষি কর্মকর্তা সার্বক্ষণিক তাদের পাশে থেকে পরামর্শ দেওয়ার চেষ্টা করছে। শেষ করব ছাত্র গণ অভ্যুত্থানে আহত এক শিক্ষার্থীর অসহায়ত্বের খবর জানিয়ে। চিকিৎসার অভাবে দৃষ্টিশক্তি হারাতে বসেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাউসার আহমেদ ফয়সাল।
জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ফয়সালের চোখে লাগে পুলিশের ছোড়া একটি গুলি। বিশেষজ্ঞ চিকিৎসক চোখ বাঁচাতে বিদেশে যাওয়ার পরামর্শ দিলেও তা সম্ভব হচ্ছে না দরিদ্র পিতার পক্ষে। সরকারের পক্ষ থেকেও সহযোগিতার হাত না বাড়ানোয় ক্ষুব্ধ হতাশ জাতির এই বীর সন্তান। আসাদুজ্জামান নূরের তথ্য ও ছবিতে মাজহারুল আমিন শুভর রিপোর্ট। পড়ালেখার পাশাপাশি খেলাধুলাতেও কাউসার আহমেদ ফয়সাল ছিলেন অনন্য। বিভিন্ন প্রতিযোগিতায় হয়েছেন সেরা, পেয়েছেন পুরস্কারও। স্বপ্ন ছিল বিসিএস দেয়ার, কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থীর সব স্বপ্ন ফিকে হতে চলেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই সক্রিয় ছিলেন ফয়সাল ও তার ছোট ভাই ফাহিম। ঘাত প্রতিঘাত পেরিয়ে 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে প্রাইম ইউনিভার্সিটি থেকে বিজয় মিছিল নিয়ে মিরপুর 10 নম্বর যান তারা। সেখান থেকে মিরপুর মডেল থানার সামনে গেলে ছাত্র জনতার উপর পুলিশের এলোপাতাড়ি ছোড়া দুটি গুলি এসে ফয়সালের বুকে লাগে, আর একটি গুলি লাগে চোখে। মুহূর্তেই জ্ঞান হারিয়ে ফেললে তাকে ধরাধরি করে হাসপাতালে নেওয়া হয়। মিরপুর 1-এর এ ব্লকের 5 নম্বর রোডের বাসিন্দা ফয়সালের বুকের মধ্যে লাগা দুটি গুলি বের করা হলেও রয়ে গেছে চোখের ভেতরের গুলিটি, যে কারণে ধীরে ধীরে চলে যাচ্ছে দৃষ্টিশক্তি। আর বডিতে এখানে বুকে একটা লাগছে এবং হাতে এখানে অপারেশনটা হয়েছে। হ্যাঁ, এগুলা বের করছে। চোখের গুলিটা এখনো ভিতরে রয়ে গেছে। এখন ওইটার কারণে আর কি আমার মানসিক অবস্থা আর কি অনেক বেশি খারাপ এবং আমার শরীরের অবস্থাটা অনেক বেশি খারাপ, যার কারণে আমার মাথা ব্যথা হয়। ওইটার কারণে আমি কন্টিনিউয়াসলি একটা মাথা ব্যথার ভিতরে আর কি ভোগ করতেছি। চোখে গুলি থাকায় মাথায় প্রচণ্ড ব্যথা করে তার। পড়াশোনা করতে পারছেন না ঠিকমতো। দিন দিন নিস্তেজ হয়ে যাচ্ছে শরীর। উন্নত চিকিৎসার জন্য চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল তাকে বিদেশে যাওয়ার পরামর্শ দিলেও আর্থিক সংকটে ক্ষুদ্র ব্যবসায়ী পিতা মোহাম্মদ ফরিদ হোসেন নিজের অসহায়ত্বের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। আমার ছেলের তো ভবিষ্যৎ অন্ধকার এবং তার লেখাপড়ার সামনের দিকে যে মাস্টার্স সে করতেছে, সে ঠিকমতো লেখাপড়া করতে পারতেছে না, কারণ তার চোখে সবসময় ডিস্টার্ব হচ্ছে। চোখে দেখতে পারতেছে না, আবছা দেখে, আমার মাঝে মাঝে দেখে না। তার চোখের ভিতরে এখনো যে গুলিটা আছে সেটা তাকে বিভিন্ন প্রকার বাধা দিচ্ছে। সে পড়ালেখায় মনোযোগ দিতে পারছে না এবং ইন্টারভিউতেও তার অনেক জায়গা থেকে চোখের কারণে নিষেধাজ্ঞা করা হয়েছে, তার চাকরিটা হচ্ছে না। সরকারের কাছে আমার আবেদন, সরকার দেখুক, সরকার আমার ছেলেরা নিয়ে বাইরে নিয়ে ট্রিটমেন্ট করুক, আমার ছেলের চাকরিতে বড় কিছু করুক আমার ছেলের, এটা আমরা চাই সরকারের কাছে, আমাদের দাবি। জুলাই আগস্টের অভ্যুত্থানের আহতদের চিকিৎসার সব খরচ সরকারের পক্ষ থেকে বহন করার কথা থাকলেও কোনো ধরনের সহযোগিতা পাননি ফয়সাল। এমনকি ছাত্র আন্দোলনের সমন্বয়ক থেকে শুরু করে কেউই খোঁজ নেননি তার। এই পর্যন্ত আমাকে কেউ এইভাবে আর্থিকভাবে কোনো সাহায্য সহযোগিতা এবং সরকার কর্তৃক কোনো ধরনের অনুদান আমি এখন পর্যন্ত পাইনি এবং কেউ আমাকে দেখতে আসে সরকার কর্তৃক। আমি শুনছি মানুষের কাছে, এরকমও কিছু হয় নাই। না, কোনো সমন্বয়ক না বা কেউই না। আসলে সরকারি সহযোগিতা পেলে হয়তো অনন্ত অন্ধকারের পথ থেকে আলোর দেখা পেতে পারেন দেশের এই নির্ভীক সন্তান। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। ফায়ার সার্ভিসের 19 ইউনিটের চেষ্টায় 6 ঘন্টায় নিয়ন্ত্রণে সচিবালয়ের আগুন। পুড়ে গেছে 4 মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি, এক ফায়ার কর্মী নিহত। অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কিনা জানা যাবে তদন্তের পর, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ষড়যন্ত্র হলে জড়িতদের ছাড় নয়, হুঁশিয়ারি আসিফ মাহমুদের। এবং নিখোঁজের 42 ঘন্টা পর রাঙামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে ভেসে উঠল নিখোঁজ 2 পর্যটকের লাশ। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।